ওড়িশার বালাসোর আর দুবলাগড়ি ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা ঘুরেছি একটা ইউনিক স্যাংচুয়ারি ফরেস্ট কুলদিয়া ফরেস্ট আর এক অভাবনীয় প্রকৃতিতে মোড়া জলপ্রপাত দেবকুণ্ড। আজকে আমরা আমাদের রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়ছি পঞ্চলিঙ্গেশ্বর সহ বালাসোরের অন্যতম 3টি মন্দির দর্শন করতে, আর সেখান থেকে আমরা চলে যাব এক নির্জন অফবিট সমুদ্র সৈকত দুবলাগড়ি। ভ্রমণের খুঁটিনাটির সমস্ত বিষয়বস্তু চেষ্টা করব তুলে ধরতে, এবং এই উত্তেজনা নিয়ে শুরু করা যাক আজকের দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকবেন। আজকে ডে 3, আমরা আজকে এখানে বাকি সব মন্দিরগুলো ভিজিট করে বেরিয়ে যাব দুবলাগড়ের রাস্তায় চেক আউট করে। তো মোটামুটি রিসর্টের কাছের যেটা সেটাই আমাদের দেখা হয়নি, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। সকাল 7:30 এখন বাজে, আমরা ঝট করে এটা দেখে আসি, এবং এটা পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই। হোটেলের পেছন থেকেই এই পাহাড়টাই দেখা যায়, আর তার এখানে একটা মন্দিরও তৈরির কাজ চলছে। মন্দিরে ঢোকার আগে চারদিকে ধরনের দোকানপাটও আছে। আপনার এখান থেকে কিছু চাইলে পুজোর জন্য জিনিসও কিনে নিতে পারেন। দোকানপত্র ফেলে এসে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার যে সিঁড়ির রাস্তা, এখান থেকে স্টার্ট। তো রাখার জন্য 5 টাকা করে পার হেড, সেটা এই নিচেই কেটে নিতে হবে, ওপরে গিয়ে তারপর রাখা। সব থেকে ভালো হচ্ছে চারদিকটা গাছ আর পাহাড়ে মোড়া। রাস্তার মাঝে যাওয়ার পথে বসার জায়গাও আছে যদি হাঁপিয়ে যান, কারণ এখনো চলতে হবে অনেক দূর। আমরা এসেছি বর্ষার একটু পর, তাই জন্য এত জলস্রোত এখানে ঝর্ণায়। মন্দিরে যাওয়ার সময় প্রকৃতি উপভোগ করার জন্য সব বন্দোবস্ত এখানে করা আছে। যে জায়গাটা তার ধারে ধারে রাস্তাতে একটুখানি করে এগিয়ে দেওয়া আছে রেলিং, যাতে সেখানটা দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ ওয়েট করতে পারেন এবং এনজয় করতে। পাহাড়ের নিচ থেকে কম বেশি 300টা সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরে উঠে আসতে হয়। বর্ষাকালে ঝর্ণার জলের তীব্রতা পায়, যেটা মেশে বুড়িবালাম নদীতে। জুতো ছেড়ে দিল স্ট্যান্ডে। পাহাড়ের খাঁজে ঝর্ণার জলস্রোতের তলদেশে প্রতীত 5টি শিবলিঙ্গ থেকেই এই নাম পঞ্চলিঙ্গেশ্বর, যা বনবাসে যাওয়ার আগে সীতামা স্থাপন করেন এবং তার উপাসনা করেন। অন্য এক গল্পে কথিত অসুররাজ বানাসুর শিবের ভক্ত, তিনি এই পঞ্চলিঙ্গেশ্বর উপস্থাপনা করেন। এই গেটটার পেছন দিয়ে ওইখানে পাহাড়ের খাঁজে পঞ্চলিঙ্গেশ্বরের মূর্তি অবস্থিত, কিন্তু এত ঝর্ণার জলের প্রেসারের জন্য আজকে সেইখানে মানুষজনদের অ্যালাউ নেই। মন্দিরের দালানের পেছন দিকটা দিয়ে একটা রাস্তা আছে, যেখানে পঞ্চলিঙ্গেশ্বরের যে ঝর্ণা তার ওপরে ওঠা যায়, কিন্তু সেইটা হচ্ছে কুলদিয়া ওয়াইল্ড লাইফের পার্ট একটা, তো ওখানটা নো এন্ট্রি। কুলদিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কিন্তু এই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টার টপকালি ওপাশে পড়ে যাবে। তো কালকে যে জায়গাটা আমরা 60 কিলোমিটার গাড়ি চালিয়ে গেছি, সেই জায়গাটা এখানে জাস্ট কয়েকশো মিটার দূরেই, কিন্তু সেটা পাহাড়ের হাইকিংয়ের পথে রাখবে। যাই হোক, আজকে এখানে মন্দির দেখা এখানেই শেষ। তো নিচে নামছি আমরা, এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কেয়ার রিসর্টসে এবারের মতো এটা আমাদের শেষ ব্রেকফাস্ট। এদের এখান থেকেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সকাল এখন 10:15 বাজে। আমাদের কেয়ার রিসর্টস থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম চেক আউট করে আমাদের নেক্সট ডেস্টিনেশন দুবলাগড়ের দিকে। জুতো আপনাদের বাইরেই ছেড়ে আসতে হবে। হ্যাঁ, কি গরম, পা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে।
বালাসোর থেকেই 17 কিলোমিটার দূরে স্বর্ণচূড়া পাহাড়ের কোলে বালাসোরের দ্বিতীয় বৃহৎ জগন্নাথ মন্দির নীলগিরি জগন্নাথ মন্দির। নীলগিরি বংশের রাজা হরিচন্দন এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। তার সঙ্গেই লাগোয়া নীলগিরি বংশের রাজবাড়ি। 1950 শতকে রাজা কৃষ্ণচন্দ্র মধ্যরাজ হরিচন্দনের আমলে এই মন্দির এবং তার রাজবাড়ির বিশেষ প্রতিপত্তি ছিল। বর্তমান সময়ে রথযাত্রা এখনও একটা বিশেষ উপলক্ষ এখানকার। চড়াই গরম, হ্যাঁ এটা রাজবাড়ির অ্যাকচুয়ালি একটা জগন্নাথ মন্দির। হ্যাঁ, রাজাই এটা স্থাপন করেন। মন্দিরের মধ্যে ছবি তোলা নিষেধ, তো যতটুকু হোক আমি দেখি, যে বাকিটা দেখানো ঠিক নয়, সেই জন্য আমি তো পাশেই রাজবাড়িটা আছে, সেখানটা আমরা ঘুরে আসি। হ্যাঁ, রাজবাড়িটা এখনও কম্পারেটিভলি ভালো কন্ডিশনেই আছে। ওই যে লোগোটা, ওটাতে জুম করে দেখি, প্রবাবলি ওটা KMC বা KCM আর কি লেখা, কৃষ্ণচন্দ্র মধ্যরাজ মেবি ওই জিনিসটাই লেখা। এই অংশটা এখানে এটা ভেঙে গেছে, তো বাকি অংশটা পুরো রেনোভেট করে তৈরি করা। এটা অ্যাকচুয়াল প্রাচীন অংশটা। রাজার যে বংশধর সে এখন এখানে থাকে। নেক্সট স্টপ এখানকার বিখ্যাত জগন্নাথ মন্দির, যদিও সেটা কম্পারেটিভলি নিউয়ার আর কি, ইমামি জগন্নাথ মন্দির। নেক্সট আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দির। সাইড দিয়ে ঢুকে প্যাসেজ ওয়েতে হেঁটে এখানে জুতো খোলার বন্দোবস্ত আছে, জুতো খুলে রেখে পাটা ভিজে ঢুকতে হবে, যদিও কোনো জুতো খোলার জন্য কোনো আলাদা করে চার্জেস নেই। ইমামি জগন্নাথ মন্দির বালাসোর থেকে কম বেশি 7 কিলোমিটার দূরে 3.5 একর জায়গা জুড়ে ইমামি পেপার মিল লিমিটেড 2009 থেকে 2015-র মধ্যে এই মন্দিরটি নির্মাণ করে। 75 ফুট উচ্চতার প্রধানত বেলে পাথরে তৈরি এই মন্দিরটি 4300 স্কোয়ার ফুট জায়গা জুড়ে বিস্তৃত। কোণারকের সূর্য মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরের সংমিশ্রণ আদলে এই মন্দিরটি দুই পাশ মিলিয়ে 16টা চাকা আর 4টে ঘোড়া নির্মাণ করা, এবং গায়ে বাওলামালা ও সহন পাথরের তৈরি অসংখ্য নর্তক নর্তকী আর জীবজন্তুর মূর্তি ও ভাস্কর্য প্রথিত। মন্দিরের মাথায় অষ্টধাতুর তৈরি একটা নীলচক্র দেখা যায়। চারপাশে দেবদেবী মিলিয়ে বিমলা, লক্ষ্মী, হনুমান, গণেশ ও কাশী বিশ্বনাথের ছোট মন্দির আছে, যার প্রত্যেকটা 380 স্কোয়ার ফুট জায়গা জুড়ে বিস্তৃত। চারপাশে এখানে বাগান টাগান করে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, যদিও এন্ট্রি নেই, বাট খুব সুন্দর করে সাজানো। সামনে এখানে খাজাও বিক্রি হচ্ছে পুরীর মন্দিরের মতো, তো যদি নিয়ে যেতে চান এখান থেকে কিনে নিতে পারেন। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম খিরচরা গোপীনাথ মন্দিরে। বালাসোর থেকে 9 কিলোমিটার দূরে বাংলা শব্দ রমণীয় থেকে আসা রেমুনা নামের এই জায়গাটায় মন্দিরটি অবস্থিত। কথিত আছে শ্রীরাম চিত্রকূটে নিজের তীরের ফলা দিয়ে গোপীনাথকে আঁকেন এবং বনবাসে যাওয়ার আগে সীতামা তার উপাসনা করেন। কলিঙ্গরাজ নরসিংহদেব প্রথম সেই আঁকা এখানে প্রতিষ্ঠিত করেন বাংলা জয়ের পর, যা হলো গোপীনাথ মন্দির। আক্রমণকারীদের দ্বারা এই মন্দির ধ্বংসের পর ভগবান গোপীনাথের মূর্তি কিছু কিলোমিটার দূরে একটি পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়। পরবর্তীকালে শ্রী রক্ষিকানন্দ সেটা খুঁজে পেয়ে মন্দিরের পুনর্নির্মাণ করেন। কিন্তু এই ক্ষীরচোরা নামের পেছনে আর একটা অন্যই কারণ আছে। বৈষ্ণব সাধক শ্রী মাধবেন্দ্র পুরী চন্দনান্তে পুরী যাত্রার সময় এই মন্দিরের সম্মুখীন হন
এবং প্রসাদ বিতরণের সময় উপস্থিত থাকতে না পারায় তিনি খুবই দুঃখ প্রকাশ করেন যে ভগবানকে উৎসর্গ করা ক্ষীর তিনি খেতে পারলেন না। এবং ঘটনাচক্রে মন্দিরের পূজারী স্বপ্নে দেখেন যে স্বয়ং গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করে এনেছেন, এবং সেখান থেকেই এই মন্দিরের নাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। শ্রী চৈতন্য দাস ব্যতীত শ্রী গোবিন্দ আর শ্রী মদনমোহনের মূর্তি 1938 সালে বৈষ্ণব সাধক চৈতন্য দাস বাবা প্রতিষ্ঠা করেন। এইটা হলো অ্যাকচুয়াল মন্দির, ভেতরে ছবি তোলা নিষেধ, তাই জন্য ভেতরের কিছু ছবি আমি দিতে পারবো না। মন্দিরের আরও কিছু পোর্শনে ইনগরেশনের কাজ এখনও চলছে। এই প্রসাদ এখানে পাওয়া যায় এই দামে, আমরা নেব, তাই তো। মাধবেন্দ্র পুরীর জন্য চুরি করে আনা গোপীনাথের যে ক্ষীর, সেই ক্ষীর খাওয়ার সুযোগ আজকে আমাদের হয়েই গেল। তো এখন 12:30 আশেপাশে বাজে। যখন দুপুরের টাইমিংটা শেষ হয় তখনই ওরা ক্ষীরটা দেয়। তো এটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার যে এখানে ঠিক তার আগে পৌঁছলে এটা পাওয়া যাবে না, তারপরে পৌঁছলে মন্দিরটা বন্ধ হয়ে যাবে, আবার সেই দুপুরবেলা 4টের পর খুলবে। তো অ্যারাউন্ড 12টা থেকে 12:30টার মধ্যেই আসতে হবে এইটা পেতে। এই হচ্ছে ক্ষীরচোরার ঠাকুরটা। এখান থেকে আমরা নারকেল বরফি নিলাম, 60 টাকা করে এক একটা প্যাকেট। এই জিনিসটা কলকাতায় খুব একটা দেখিনি মনে হয়, তাই না? হ্যাঁ, আমিও দেখিনি, নিয়ে নিলাম। সকাল থেকে উঠে আমাদের বালাসোরের 4খানা মন্দির দেখা কমপ্লিট, তার সঙ্গে স্পেশাল টাইমে ঢুকে আমাদের ক্ষীরও খাওয়া হয়ে গেল। এবার আমরা এখান থেকে দুবলাগড়ির দিকে বেরিয়ে পড়ব। রাস্তায় যাওয়ার সময় পড়ে যাবে বুড়িবালামের নদী, যেখানে 1915 সনে বাংলার যতীন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীন ইংরেজদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধে শহীদ হন। বালাসোর ভ্রমণ এবারের মতো আমাদের এখানেই শেষ। যে কটা লোকেশন আমরা ঘুরেছি সেগুলো ছাড়াও অফবিট হিসেবে আরও কয়েকটা স্পট পড়ে, সেটা আপনারা সময় করতে পারলে ডেফিনেটলি ঘুরে দেখে নিতে পারেন। এদের মধ্যে প্রথমত পড়ে বিশ্বেশ্বর পাহাড় আর বিশ্বেশ্বর শিব মন্দির। একটু ছোট্ট ট্রেকিং করে উঠলে এখান থেকে অসাধারণ এক ভিউ পাওয়া যায়। তারপর আসি কুমকুদ ড্যাম, যে জলাশয়ে কৃষ্ণচন্দ্র মধ্যরাজের তৈরি করা এক ওয়াচ টাওয়ারে তিনি শিকার করতে যেতেন। এছাড়াও পড়ে ব্লু লেক, যেটা একটা আর্টিফিশিয়াল লেক, আর ঋষিয়া ড্যাম, যার কুলদিয়া ফরেস্ট ছাড়াও অন্য আরেকদিকে একটি ওপেনিং আছে এবং সেখানে ড্যাম পোর্শনটা দেখতে পাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি দুবলাগড়ে থাকছি না, কোনো স্টে প্ল্যান নেই, তো সেই জন্য আমরা সকালবেলায় এখানে এসছি এবং রাত্রির বেলা মানে মোটামুটি ইভিনিংয়ের সময় আমরা বেরিয়ে যাব দারিংবাড়ি প্ল্যানের উদ্দেশ্যে। তো এটা আমাদের বালাসোরের ট্রিপের লাস্ট ডে। আর এখানে আমাদের একটা রিসর্টে আমরা কোনো রকম থাকার প্ল্যান না করেই সেখানে শুধু আমরা খেয়ে নেবো, আর আমাদের সমস্ত যা লাগে সবই আমরা গাড়িতে রেখেছি। তো আপনারা যদি কেউ বালাসোর ট্রিপ করেছে একদিনের জন্য মনে করেন দুবলাগড় আমরা জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাব না থেকে, তাহলে সেটা করতে পারেন। সেটা হোটেল থেকে গাড়িতে নিয়ে নেবেন এবং সেই গাড়িতেই বলে রাখবেন। অফবিট হলেও দুবলাগড়ে এখানে ছোটোখাটো অনেক থাকার ব্যবস্থা হয়ে এসছে। আমি যেখানে দাঁড়িয়েছি পেছনে দেখতেই পাচ্ছেন, সেখানেও রুমস আছে। তো আমি স্ক্রিনে বা ডেসক্রিপশানে কোথাও একটা দিয়ে দিচ্ছি এরকম, যেখানে আপনারা কন্ট্যাক্টস করে জেনে নিতে পারেন। এরকম ছোটোখাটো রিসর্টস আছে। এদের মধ্যে কিছু জনেদের সঙ্গে আপনার মাড হাউসও আছে। অবভিয়াসলি মাড হাউস একটুখানি কস্টলি হবেই, আর ক্যাম্পও বোধহয় আছে, মানে টেন্ট যেটাকে হয়, টেন্টও অ্যাভেলেবেল। সেগুলো আরেকটু হয়তো কস্টলি হতে পারে, তো সেগুলো আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আমি মোটামুটি একটা অ্যাপ্রক্স প্রাইস দিয়ে দিচ্ছি, তো আপনারা একটা আইডিয়া করে নিতে পারেন যারা এখানে এসে থাকবেন বা নাইট স্টে প্ল্যান করছে। মনে রাখবেন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে থাকার জন্য কিন্তু সবই পার হেড পার ডে করে হিসেব হয়। তো যা হবে সেটা আপনারা যতজন আসবেন সেটা ইনটু করে সেটা হিসেব হবে পার হেড করে। ভেজ থালির মধ্যে ভাত, ডাল, আলু ভাজা, বেগুনের তরকারি একটা। আর ভেজ থালির সঙ্গে তুমি নিয়েছো হচ্ছে কাঁকড়া, যেটা আমার খাওয়ার খুব একটা অভ্যেস নেই, সেজন্য আমি পমফ্রেট নিয়েছি। গরম
গরম। ফরেস্টটা বিশেষ কিছু নয়, কিন্তু যে মাঝখান দিয়ে হেঁটে যাওয়া নীরবতার মধ্যে দিয়ে, এটা কিন্তু একটা মানে একটা বিশেষ অন্যরকম লাগছে। এত উঁচু উঁচু গাছ, হ্যাঁ বেশ খুব সুন্দর লাগছে। বঙ্গোপসাগরের তীরে ওড়িশার অফবিট সি বিচ দুবলাগাড়ি কলকাতা থেকে কম বেশি 250 কিলোমিটার দূর। হাওড়া বা শালিমার স্টেশন থেকে বালাসোরে নেবে গাড়িতে 1-1.5 ঘন্টার রাস্তা। হাতের কাছেই এই নির্জন সি বিচে এসে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করে যেতে পারেন। বিচ জুড়ে লাল কাঁকড়া, আমি দেখাচ্ছি যতটা হোক, কিন্তু কাছে গেলেই সব পালিয়ে যাবে। গর্তটা থেকে বেরিয়ে কাঁকড়াটা হেঁটে হেঁটে গেছে, ট্রেল রেখে দিয়ে গেছে। সাতটা হয়ে যাবে। বিচের ধারে ঝোলা ঝুলতে ঝুলতে ডাব খায়। আমরা এখানে এসেছি ওই 3টে না 2টো নাগাদ, তো তখন থেকে এখন এই 5টার মতো বাজে, 5টা সাড়ে 5টা মতো বাজে। তো বিচে এখনো পর্যন্ত অনেক দূর দেখা যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না যে অনেক দূর। তো অবভিয়াসলি দুবার জোয়ার দুবার ভাটার মধ্যে এখানে যে জোয়ারটা পাওয়া যায় সেটা সকালবেলা। এখানে ভাটার সময় পুরী সমুদ্রের মতো ওরকম সামনে থাকে না সমুদ্র, এতটাই দূরে থাকে, এতটাই দূরে। তো সকালবেলাটাই অনলি একমাত্র জোয়ারের সময় এখানে সমুদ্রটা কাছে পাওয়া যায়, আর বাকি কোনো টাইমে পাওয়া যায় না। যেটা আরেকটা পাওয়া যায় সেটা তো সন্ধেবেলায় পাওয়া যেতে পারে। কিন্তু বিচটা যতই সেফ হোক না কেন, যেহেতু এটা একটু অফবিট এরিয়া, মোটামুটি 6টা-7টার পর থেকে এখানে বিচের ধারে অন্তত কেউ আসে না। সেই রিসর্টে ভ্যারাইটিস ধরনের ফাংশন ফুর্তি করছে, সেটা আলাদা ব্যাপার, বাট আদারওয়াইজ এইখানে বিচে থাকার কোনো মানে নেই। এবং পার্সোনালি স্পিকিং আমার যেটা মনে হয় যে মন্দারমণি বা তাজপুর অলমোস্ট এরকম, বা এর থেকে হয়তো একটু ভালো হতে পারে, এক্স্যাক্টলি বেটারও হতে পারে। সো অত দূর ঠেঙিয়ে এখানে আসার, ওড়িশার এই অফবিট বিচ দেখতে আসার কোনো মানে নেই। তার থেকে বালেশ্বর পঞ্চলিঙ্গেশ্বরে থাকুন, ওখানে আশেপাশে ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে। শুধু দুবলাগড় যদি প্ল্যান করে থাকেন, বেটার হচ্ছে ওই দুপুর বা সন্ধেবেলা নাগাদ এখানে এসে পৌঁছানো, রিসর্টে থাকা, আনন্দ ফুর্তি করা, তারপরের দিন সকালবেলা বিচটা এনজয় করা, এবং দুপুরের মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যাওয়া। কারণ ওই 12টা-1টার পর থেকে এই বিচের জাস্ট মিনিংলেস, জাস্ট আসার কোনো মানে নেই। ইনফ্যাক্ট সানসেটও এই বিচে দেখার কোনো ব্যাপার না আর কি। সেটা দেখা যায়, সানসেটটা হয় হচ্ছে ওই পাশে। তো যাই হোক, সেটা সিজনাল ওয়াইজ হয়তো চেঞ্জ হতে পারে, বাট তাই বলে অন্তত সেটা সানসেটটা একবারে বিচের ওপর হয়ে যাবে না, মানে সমুদ্রের হরাইজনের ওপর সানসেট হয়ে যাবে না। সেই হালকা দুঃখ ভরা মন নিয়ে আজকের ভ্লগ আমরা এখানেই শেষ করছি। দারিংবাদী ট্রিপের শেষে আমাদের থাকছে গোপালপুর সি বিচ। তো এক্সপেক্টিং সামথিং বেটার দেন দিস। তো আজকে আমরা যাব এখন বালাসোরের একটা হোটেলে, ওখানে কিছুক্ষণ স্টে করার পর আমাদের রাত্রিবেলা 2টোর সময় অমরাবতীর ট্রেন আছে, যেটা কালকে আমাদের ব্রহ্মপুরের কাছে পৌঁছবে। ওখানে আমাদের গাড়ি সেট করা আছে দারিংবাদী ট্রিপের জন্য। তো আজকের মতো এখানেই বাই। দুবলাগড়ি থেকে কেআর রিসর্টের দেওয়া গাড়িতেই আমরা চলে আসি বালাসোর স্টেশনে, এবং স্টেশনের কাছেই একটা হোটেলে সেই দিনটা কাটানোর পর ভোরবেলা ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়ি ব্রহ্মপুর স্টেশনের দিকে দারিংবাদী ভ্রমণের উদ্দেশ্যে। বালাসোর ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ। অবশ্যই দেখা হচ্ছে দারিংবাদীতে। আর আমাদের এই প্রথম ছোট্ট ঘুরে বেড়ানোর ভ্লগ কেমন লাগলো আপনাদের ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ভিডিও ইনফরমেটিভ হলে শেয়ার করবেন, লাইক করবেন, আর ডু সাবস্ক্রাইব টু উইকলি ওয়াক। বাই।